এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কালকে তুমি ওইভাবে চলে গিয়েছিলে কেন জানো? কত ভয় পেয়েছি। এমন কেউ করে? চারুর আকস্মিক উক্তিতে মস্তক ঝুঁকায় ষোড়শীকন্যা। অশ্রুরা তাকে ধরা দিল মুহূর্তেই। জানাতে বদন লুকিয়ে মৌন ভঙ্গিতে রইল সে। চারু মাথা উঠছে দেখে ধীরগতিতে ষোড়শীকন্যার পাশে বসে তাকে আগলে নিয়ে বলে ওঠে, কাঁদছো কেন বোকা মেয়ে? আমরা তোমাকে কত ভালোবাসি। মামিমার মতো একজন মা পেয়েছো, মামুর মতো বাবা পেয়েছো। তোমার নিজের বোন আছে এই শিকদার বাড়িতে, আর আমি তো আছি। চারু তো এই মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসে। চারুর আহ্লাদী কণ্ঠে কথা এবার ফুপিয়ে উঠল। চারুকে জড়িয়ে ধরে রুদনে ব্যস্ত হলো মেয়েটা। চারু কথার চুলে হাত বুলিয়ে দেয়। বড্ড আবেগে ছোট্ট মেয়েটা, অবশ্য হবে নাই বা কেন? বয়স তো এখনো 18ই হলো না মেয়ের। বয়সোচিত অপরিপক্কতা তো থাকবেই। যা হয়েছে ভালো হয়েছে বোন। রূপমান দাদাভাই খুব ভালো। যে মানুষ যত বেশি গম্ভীর, সেই মানুষের ভালোবাসা তত গভীর অগাধ। তার গম্ভীর্যের আড়ালে লুকায়িত ভালোবাসার সাথে তুমি যদি একবার পরিচিত হতে পারো তবেই বুঝতে পারবে। তোমার ভাগ্য তোমার সহায়, দেখে নিও। চারুর বচনে ষোড়শীকন্যার চিত্তে ভোর রাতের পূর্বানুভূত বিষয়ের পুনরাবৃত্তি ঘটল। শ্রবণ গ্রন্থিতে বাজল রূপমানের উচ্চারিত প্রত্যেকটা বাক্য, কখনো রুষ্ট কণ্ঠে, কখনো সুহাগী স্বরে। তবু মেয়েটা মুখ লুকিয়ে রয় চারুর বুকে। চারু আগলে রাখে ষোড়শীকন্যাকে। কিয়ৎক্ষণ বাদে বিশাখা শিকদার হাঁক ছাড়লেন যেন ছাদ ত্যাগ করা হয়। চারিদিকে আধার ঘনিয়ে এসেছে। রবি ডুবেছে অনেকক্ষণ হলো। নিচে গিয়ে ষোড়শীকন্যার সম্মুখীন হলো তার শ্বশুরের রনক শিকদার। চারু কথার ভাঁজ বিশিষ্ট আঁচলের একাংশ ঘুমটার ন্যায় তুলে দিল। মস্তক ঝুঁকে স্বেচ্ছায় শিকদার বাড়ির কর্তার পায়ে হাত দিল মেয়েটা। রনক শিকদার আড়ালে হাসে। চিত্ত মাঝে আওড়ায় তিনি এই ছোট্ট কন্যা কিনা শিকদার বাড়ির ছোট বউ। কথার মস্তকে হাত রেখে ধীর স্বরে বললেন, ঠিক আছে মা, ঘরে এত শাড়ি গহনা পরিধান করতে হবে না, সাধারণভাবেই থাকবে। ষোড়শী নত মাথা হেলে সায় দেয়। চারু সহসা বলে উঠে, আমি সাজিয়ে দিয়েছি মামু। আজকে রাতে এভাবেই থাকুক। মেয়েটাকে কত সুন্দর লাগছে দেখতে, একদম বউ। রনক শিকদার কক্ষের দিকে এগুতে এগুতে হাসেন। চারুর উদ্দেশ্যে রসিকতা করে বললেন, তোকেও বিয়ে দিয়ে দেবো শীঘ্রই। না না, তা হবে না। আমি তোমাদের ছেড়ে যাব না কোথাও। রনক শিকদার হাসেন পুনরায়, অতঃপর নীরবে চলে গেলেন কক্ষে। বিশাখা শিকদার রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। বাড়িতে ঢুকলো রূপায়ণ, তার পেছন পেছনে ঢুকলো রূপমান। ষোড়শীকন্যা এক নজর তাকায় স্বামীর পানে। বরাবরের মতোই গাম্ভীর্যের ভিড় রূপমানের ক্লান্ত বদনে। রূপায়ণ ষোড়শীকন্যার সহিত শালিকা স্বরূপ খানিক হাসি ঠাট্টা করে রুমে চলে গেল। বিশাখা শিকদার সকলকে ফ্রেশ হয়ে নিচে আসতে বললেন সন্ধ্যার নাস্তার জন্য। অতঃপর চারুকে ডাকলেন রান্নাঘরে। রূপমান নিজের কক্ষে যাওয়াকালীন সময়ে সহসা বইয়ের দিকে নজর রেখে বলে উঠল, এই মেয়ে, রুমে এসো। বলে দ্রুত কদম ফেলে উঠল সুঠামদেহী পুরুষ। ষোড়শীকন্যা চিরই বকবে না তো আবার এমন সাজসজ্জার হেতু নিয়ে? কেন ডাকছে? মনোভাবনায় মত্ত ষোড়শীর পানে চেয়ে চারু মিটমিটিয়ে হাসে। মলিন বদনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেয়ের কর্ণকুহরীর মুখে নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, জামাই ডাকলে সঙ্গে সঙ্গে যেতে হয় বোন, আদর সোহাগ খোয়াতে নেই। বলে চারু দ্রুত গতিতে প্রস্থান করল সে স্থানে। চলে গেল রান্নাঘরে। ষোড়শীকন্যার কোপল যুগল রক্তিমতায় ছেয়ে গেল ক্ষণে। পাতলা অধৈর্যরা দন্ত সহায়তায় কামড়ে নত মস্তকে দাঁড়িয়ে রইল। চারুর বলা উক্তিতে আচানক শিরশির করে উঠল তার সম্পূর্ণ দেহ। কি সব বলে গেল মেয়েটা? যাবে কি যাবে না এরূপ ভাবনায় বিভোর হয়ে অগত্যা দোতলার দিকে এগুলো কথা। মানুষটা যদি আবার ক্রোধান্বিত হয়ে নিজেকে আঘাত করে? রুমের সামনে দাঁড়িয়ে মেয়েটা দরজায় কড়া নাড়ে। মুহূর্তেই ভেতর থেকে আওয়াজ এলো, তাড়াতাড়ি এসো। ত্রস্ত হলো ষোড়শীর চিত্ত। কিঞ্চিত কোমল স্বরে কথা বললেও তো পারে মানুষটা। সব সময় কি এভাবে বক্ষের ওঠানামা বাড়াতে হয়? অতঃপর শঙ্কিত চিত্তে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মেয়েটা। রূপমানের পোশাক পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই।
কৃষ্ণ ঘন চুলগুলো আধ ভেজা। আয়নার সম্মুখে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে বদন জুড়ে প্রসাধনী মাখতে ব্যস্ত। ষোড়শীকন্যা ভীরু পদচলনে রূপমানের নিকটে গিয়ে দাঁড়ালো। ঘুমটা টানা রয়েছে মস্তকে এখনো। চেয়ে রইল দর্পণে পতিত হওয়া রূপমানের প্রতিবিম্বের পানে। নিজের ঘরে আসতে অনুমতির প্রয়োজন হয়? ষোড়শীকন্যা ঘাড় ফিরিয়ে নজর দিল রূপমানের দিকে। নেত্রপত্র উঠে নামে মেয়ের ধীর গতিতে। স্বামীর প্রশ্ন যে তার মস্তিষ্কের প্রাচীর ভেদ করতে পারেনি তা মেয়ের আননে স্পষ্ট ভাসমান। রূপমানের গাম্ভীর্যপূর্ণ মুখশ্রী অধিক ধারালো হলো বলে বোধ করল কথা। আচম্বিতে রূপমান কথার ঘুমটা নামিয়ে দিল। ক্ষণে দৃষ্টিগোচর হলো ষোড়শীকন্যার বাঁকানো আধ ভেজা দীর্ঘ কেশ। চমকে উঠল মেয়েটা, উৎকণ্ঠা বদন জুড়ে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে ম্লান স্বরে শুধালো সে। ঘোমটা সরালেন যে? আমার সামনে ঘোমটা দিতে হবে না। রূপমানের তাৎক্ষণিক জবাবে মাথা নিচু করলো ষোড়শী। মুহূর্তে রূপমান তাকে নিজের অভিমুখে দাঁড় করালো। মলিন বদন মেয়ের শঙ্কিত হলো সঙ্গে সঙ্গে। ভীরুচিত্তে স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন করে মেয়েটা। আপনি কি রেগে আছেন আমার উপর? রূপমান নিশ্চুপ, বধিরের ন্যায় চেয়ে রইল তার অর্ধাঙ্গিনীর দিকে। অত্যল্প ক্ষণের ব্যবধানে খানিক ঝুঁকল সে। পুরুষালী উগ্রঘ্রাণ নাসরন্ধ্রে ঠেকছে মেয়ের। রূপমানের সহিত তার সন্নিধানস্থ অবস্থা হতে নিজেকে লুকোতেই হয়তো নেত্রপত্র মিশিয়ে নিল কথা। শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো ভারে খিশর। রুমে ঢোকার সময় কখনো অনুমতি চাইবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের, ভুলে যেও না কথাগুলি। ধীর বেগে চোখের পাতা মেলল ষোড়শীকন্যা। রূপমান দূরত্ব ঘুচালো খানিকটা। কথার চিবুকে তর্জনী ছুঁয়ে উঁচিয়ে ধরল মেয়েটার চিবুক। বক্ষ কঠোরে যন্ত্রখানা নিয়ন্ত্রণ হারিয়েছে ষোড়শীর। শিকদার বাড়ির ছোট ছেলে তার স্বামী দ্বিতীয়বারের মতো সম্বোধন করলো তাকে নতুন নামে। আখি পাতা ঘন ঘন পড়ে কথার। মস্তক ঝুঁকিতে নজর নত করলো সে। আজকে হঠাৎ শাড়ি কেন পরেছো? এখন থেকে স্বামীর মনোযোগ ছিনিয়ে নেওয়ার প্রয়াসে আছো নাকি? চকিত চাহনি ষোড়শীকন্যার। অবয়বে অন্দর মহলে ধ্বনিত হয় বাদ্যযন্ত্র। হৃৎখণ্ড নৃত্যরত। নিশ্চয়ই তার সম্মুখপানে ঠাইদারেরও আর সুদর্শনের নিকট সেই আওয়াজ কর্ণগোচর হচ্ছে সুস্পষ্টভাবে। উৎকণ্ঠিত চিত্তে মেয়েটা বচন রাখে। আমি নিজ থেকে শাড়ি পরিনি, সত্যি। চারুদি জোর করে পরিয়ে সাজিয়ে দিয়েছে রূপবাবু। রূপমান অন্দরে হাসির আওয়াজ তুলে, যার সম্পর্কে অজ্ঞাত ষোড়শীকন্যা। কথার নতমস্তক, শঙ্কাময় চিত্ত। বারংবার আপন কোমল সত্তার সহায়তায় উষ্ঠপুট ভেজায় মেয়েটা। ষোড়শী মেয়ের শ্বাস প্রশ্বাস বক্ষের ওঠানামা পর্যবেক্ষণ করছে রূপমান প্রতিনিয়ত। লক্ষ্য করে মেয়েটার সম্পূর্ণ আনন্দ। মন মন্দিরে ব্যক্ত করে নিজেকে নিজেই। শ্যামবর্ণের বদনখানিতে প্রতিমার ন্যায় একজোড়া চোখ। কালো নেত্রপত্র কাঁপে ক্ষণে ক্ষণে। ফুলা ফুলা গণ্ডদেশ। ছোট্ট একটা নাক, যাই ক্ষণে ঘরমাক্ত। কিশলয়ের ন্যায় উষ্ঠাধর তার, যার অধর ঠাঁই পেয়েছে মেয়ের তন্ততলে। কণ্ঠ তার সর্বদা ক্ষীণ, মৃদু, যা সুদর্শনের নিকট এক মাধুরী মিশ্রিত ভূষণ স্বরূপ। রূপমানের কঠোর অবকাঠামোর গাম্ভীর্যতা ঘুচল না, তথাচ চিত্ত হয়ে উঠল উচ্চাটন। অন্তরিন্দ্রিয় গুনগুনিয়ে ধরছে প্রণয়ের সুর। যে রমণীর লুকায়িত মুচকি হাসি আমার হৃদয় দোরের করা নেড়েছে। দোর খোলার পরে সেই হাসির দেখা নেই কি কারণে, বলতে পারো? কথা কলি। ষোড়শীকন্যা বদন তুলে চায়। কার হাসিতে মন হারিয়ে তার স্বামী তার নিকটে সন্ধান করছে ভেবে কুল পায় না মেয়েটা। তবে কি শিকদার বাড়ির ছোট ছেলে ছলনায় মজেছে এই দুর্বল ষোড়শীর হৃদয় নিয়ে? কথার আননে বিষাদ ছায়ার সন্ধান পেয়ে রূপবানের চিত্ত যেন প্রশান্তি অনুভব করলো বেশ। ছোট্ট ষোড়শীর চিত্ত অবিদিত হেতুতে ভীষণ অস্থির বোধ করলো। কিন্তু মেয়েটা কোনো প্রশ্ন না করে মস্তক ঝুঁকায় আবারও। মৌনতা অবলম্বন করে সরে যেতে চাইলেও তথাচ ব্যাঘাত ঘটায় রূপমান। তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের সহায়তায় কথার চিবুক চেপে ধরল সুধায় সে। জবাব না দিয়ে কোথায় যাচ্ছ? ষোড়শী বিলম্ব করে না এইবার। অনতি বিলম্বে তাৎক্ষণিক জবাব দেয়। আমি তো জানি না আপনি কার হাসিতে মাতোয়ারা হয়েছেন। বলতে না বলতে ষোড়শী তার নয়নযুগলে তরল পদার্থের উপস্থিতি অনুভব করল। নজর তার অভিমুখের সুটাম দেহের চক্ষু জোড়ায়। মন মাঝে প্রশ্ন মেয়ের। করুণা করে তবে শিকদার বাড়ির বইয়ের পরিচয়টা দিয়েছে এই মানুষটা। অবশ্য তাই হবে নাই বা কেন? অনাথকে সবাই করুণাই তো করবে। তবে মানুষটা নিজের জীবনে দাগ না টানলেও পারত। চিত্ত মাঝে বচন আওড়ে ষোড়শীকন্যা পুনরায় নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। অগত্যা রূপমান পথ ছাড়ল মেয়ের।
সায়াহ্ন পেরিয়ে নামলো নিকষ কালো রজনী। তবু ষোড়শী কন্যা এক নজর চেয়ে দেখল না স্বামীর পানে। ঘুমাতে এলেও হুমকি ধামকি দিয়ে নিজের বক্ষ মাঝে টেনে নিয়েছে রূপমান। বিবাহের দ্বিতীয় দিনে অর্ধাঙ্গিনীর অর্থহীন অভিমানে দেখে সে বিস্মিত। সুখীও বটে, পুরুষের ক্রোধের আগুনে পুড়তে না চেয়েও মেয়েটা রূপমানের বুকে গুটিসুটি মেরে অশ্রুপাতে ব্যস্ত করল নিজেকে। মস্তিষ্কে খেলছে ধুলছে একই উক্তি, আশ্রিতা কদাচিৎ বাড়ির বউ হয়ে উঠতে পারে না। দিন ক্ষণ অতিবাহিত হয়। ফাগুন পেরিয়ে চৈত্র, বড্ড ঘটন পটিয়াসী। বাংলা সনের সমাপ্তি মাস জুড়ে আদিত্য যেন প্রকাণ্ড অগ্নিগুলা। খা খা খরতর তেতে ওঠা রৌদ্রে মনুষ্য কিংবা পক্ষী পশু সম্পূর্ণ জীব জ্বর কুল অস্থির। প্রকৃতিতে উঠছে রুক্ষতার ধুলোবালি ছাই। চলছে নবপত্রের সহিত ঝরে পড়া পত্রের বিরহ বিচ্ছেদ। আবার আমের বনে লেগেছে দুলা, মুকুলের সুভাষে উড়ে গুঞ্জন ধরে মৌমাছি ভ্রমররা। তবু অধীর চিত্তে কালবৈশাখীকে যেন সাদরে গ্রহণের অপেক্ষায় রয়েছে সকলে। এই চৈত্রের দরুণে বাংলা এসেছে যে শব্দ, তা হলো চৈতা পাগল। সর্বনাশের মাস যেন এ। কেউ মরে বিরহের তোরে, আবার কারো পুরে কপাল, কেউ বা আবার লড়ে ভাগ্যের সহিত। শিকদার বাড়িতে চলছে আশীর্বাদী আয়োজন। নব শিকদার ও হৈমন্তী শিকদারের বড় মেয়ে, শিকদার পরিবারেরই বড় মেয়ে অনামিকার আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চারিদিকে কোলাহলে মুখরিত মানুষের ভুব শব্দ। বাড়ির বাগানে হবে আয়োজিত অনুষ্ঠান। সকলে উপস্থিত থাকলে উপস্থিত নেই ষোড়শী কন্যা। বড় বোনের আদেশ ঘর থেকে যেন এক পদচিহ্ন বাহিরে না আঁকা হয়। শিকদার বাড়ির ভেতরের মানুষজন ব্যতীত অন্য কেউ অবগত নয় রূপমানের আকস্মিক বিবাহ সম্পর্কে। নবনীতা চায় না তার বোনকে কেউ দোষারোপ করে শব্দবাণ ছুড়ে দিক, তাই বোনকে একাকী থাকার আদেশ দিয়েছে। তাও আবার স্বামীর ঘরে নয়, যে ঘরে সে রইত আগে সেই ঘরেই আছে বসে। ষোড়শী কন্যাও বোনের কথা অমান্য করল না। কটুক্তির সম্মুখীন হতে হয় যদি। রূপমানের অফিসে গুরুত্বপূর্ণ মিটিং, রূপায়ণও গিয়েছে সাথে। রনক শিকদার বাড়িতে বসে রইলেন, ভাইয়ের সহিত তদারকি করছেন সব কিছুর। তবে ছেলেদের বলেছেন দুপুরের আগেই যেন চলে আসে। বোনের আশীর্বাদে অনুষ্ঠানে ভাইদের অনুপস্থিতি দৃষ্টিকটু দেখায়। বিশাখা শিকদারও যুক্ত বিভিন্ন কাজে। মনিচ্ছার বৈপরীত্যে গিয়েও অনামিকার দিকে তাকিয়ে তিনি নিযুক্ত আছেন সব কিছুতে। মেয়েটা তাকে বড় মার সম্মানে বড্ড ভালোবাসে। নবনীতাকে জিজ্ঞেস করেছেন ছোট বউয়ের কথা। নবনীতা বোনের আকস্মিক অসুস্থতার অজুহাত দেখিয়েছে সরাসরি। চারু বার কয়েক যেতে চেয়েছে কথাকে দেখতে, তথাপি নবনীতা পথ আটকে দিয়েছে বারবার। মধ্যাহ্নের আরম্ভে নিজের রুমে ঢুকলো রূপবান, তথাচ নিত্যদিনের ন্যায় ষোড়শী দেখা পেল না কোথাও। নিচেও নজরে এলো না মেয়েটাকে। রূপমান একেবারে স্নান সেরে তৈরি হয়ে নিল। ভাবলো হয়তো কখনো না কখনো আসবে মেয়েটার রুমে, কিন্তু সাক্ষাৎ হলো না। আগত্যা রূপমান রুম থেকে বেরিয়ে পড়ে, সরাসরি যায় মায়ের কাছে। বিশাখা শিকদার ছেলেকে দেখে প্রশ্ন করলেন, মেয়েটা কোথায়, শরীর কেমন এখন? মায়ের আচানক প্রশ্নে রূপমানের হৃদয় নিমিলিত হলো ক্ষণে। বুঝলো না সে তার মায়ের এরূপ প্রশ্নের কারণ। কথা কোথায় মা? বিশাখা শিকদার পুরনো ভয়ে উৎকণ্ঠা হয়ে উঠলেন মুহূর্তে। ছেলের প্রশ্নে বিচক্ষণতায় তিনি বুঝে গেলেন সবটা। বাড়ির বউকে ডাকলেন, নবনীতাকে শুধানো হলো সবটা। নতমস্তকেই রইল সেও। অতঃপর বেশ কিছুক্ষণ মনু থেকে জানালো ষোড়শী কন্যা আগের রুমেই আছে। বিশাখা শিকদার হেতু সন্ধানী হয়ে উঠলেন। আগত্যা নবনীতা নিজের চিত্ত কথা ব্যক্ত করলো, জানালো কেন সে তার বোনকে এক ঘরে করে রেখেছে আজ। রূপমান কোনো কথা বলে না, নীরবে গটগট পায়ে চলে গেল সে তার অর্ধাঙ্গিনীর কাছে। বার কয়েক দরজা ধাক্কানোর পর দরজা খুলে দিল কথা। অভিমুখে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে চমকিত হলো সে। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত নয়, তবু মনের কোণে কোথাও না কোথাও নিশ্চয়ই মেয়েটা চেয়েছিল মানুষটা তার খোঁজ নিক। রূপমান কক্ষে প্রবেশের পর মুহূর্তে দরজা আটকে দিল। কঠোর বদন তার। ষোড়শী কন্যা মলিন ভাবে চেয়ে রয়। কালচে নীল পাঞ্জাবিতে বেশ সুদর্শন লাগছে শিকদার বাড়ির ছোট ছেলেকে। এখানে কেন তুমি? রূপমানের গম্ভীর আঘাত স্বরে আকস্মিক প্রশ্নের প্রত্যুত্তরে মাথা নত করে মেয়েটা। সত্য বলবে কি বলবে না তা ভেবে বেড়ায়। বোন যদি রাগ করে সত্য বলাতে। জবাব দাও, এই ঘরে কেন তুমি? অর্ধাঙ্গের কঠোর স্বরে খানিক কেঁপে উঠল ষোড়শী কন্যা। দুর্বল চিত্ত তার ভীবিত ত্রস্ত। উপায়ন্তর না দেখে মিথ্যা বচন আওড়ালো মেয়েটা। মিহি কণ্ঠে বলে উঠল,
ভালো লাগছিল না, তাই এখানে চলে এসেছি। ষোড়শী কন্যার মিথ্যা বলি সইতে পারল না যেন রূপমান। ঘটালো এক আকস্মিক ঘটনা। অর্ধাঙ্গিনীর কমর চেপে ধরে নিজের অতি নিকটে নিয়ে আসলো মেয়েটাকে। ষোড়শী কন্যার বুকের ওঠানামা বাড়ল তৎক্ষণাৎ। রূপমানের রক্তিম চক্ষুদয়ে অগ্নির আভাস স্পষ্ট দেখতে পাচ্ছে। রুষ্ট বদনে তার চোয়াল শক্ত, পুরুষালী হাতের প্রয়োগ বাড়ালো রূপমান মুহূর্তেই। খানিক ব্যথায় নন জ্বলে ভাসল ষোড়শীর। ওষ্ঠাধর কাঁপে টিট টিট করে। আপন সত্তার অগোচরে আঁকড়ে ধরে স্বামীর পাঞ্জাবির একাংশ। তুমি আমার বউ, ভুলে যেও না। শিকদার বাড়ির ছোট ছেলে রূপমান শিকদারের বউ তুমি। ঘর ভর্তি মানুষের মাঝে তোমার উপস্থিতি নেই কেন? রূপমানের গাম্ভীর্যপূর্ণ স্বর প্রতিধ্বনিত হলো কক্ষের দেয়ালে দেয়ালে। হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ল নোনা জল ষোড়শীর কপল ছুঁয়ে। স্বামীর বচনে স্পষ্ট অধিকারত্বের ছোঁয়া। রূপমানের বউ বলে সম্বোধন করে ষোড়শীর স্পন্দন অস্বাভাবিক করল সুঠামদেহী পুরুষ। অথর কামড়ে নজর অন্যত্র সরালেও কথা। সঙ্গে সঙ্গে রূপমান মেয়ের চোয়াল তুলে ধরল। ক্ষীণ কণ্ঠে শব্দ করে কাঁদল মেয়েটা। পুরুষালী হাত যুগল তার কোমল ত্বকে আঘাত করছে। রূপমানের তেজি নিঃশ্বাস আসছে পড়ছে ষোড়শীর আননে। অত্যাধিক ক্ষিপ্ত সে। দেহের রক্ত যেন তার পরিণত হয়েছে লাবারদে। কেন তার বউকে আলাদা করে রাখা হয়েছে? অতএব সে ক্ষিপ্ত তার শিকার তার নিজের অর্ধাঙ্গিনীকে হতে হয়েছে। কাঁদবে না, একদম কাঁদবে না তুমি। কথায় কথায় ফ্যাস ফ্যাস করো কেন? কেন? রূপমানের চিৎকারে গমগম করে উঠল যেন কক্ষ। মৌন রুদনে ব্যস্ত হলো কিশোরী মেয়ে। অত্যল্পক্ষণের ব্যবধানে দরজার উপর হতে শোনা গেল বিশাখা শিকদারের আওয়াজ। রূপমান মুহূর্তেই তার মাকে জানালো কিছুক্ষণের মধ্যেই আসছে তারা। অতঃপর বিশাখা শিকদার প্রস্থান করলেন। ছেলে বউয়ের বিষয়ে শাশুড়ির হস্তক্ষেপ সাধে না সর্বদা। কান্না বন্ধ করো। কথা রুষ্ট কণ্ঠ রূপমানের। আগে নেই দাঁড়িয়ে আছে এখনো অর্ধাঙ্গিনীর কমর জড়িয়ে। তথাচ তার অর্ধাঙ্গিনীর রুদন যেন থামার নয়। প্রথমত তার ভাগ্যের উপর খুব হয়। সৃষ্টিকর্তার সহিত অভিমান তার। কেন তার কপাল এমন? পরবর্তীতে তার অর্ধাঙ্গ নামক মানুষটাই সে ধমকের সুরে কথা বলছে। ষোড়শীর কমলচিত্ত বিষাদগ্রস্ত। মন অত্যাধিক খারাপ হয়ে গেল। ভীত আছেই তার চিরকালের সঙ্গী স্বরূপ। রূপমান নিজে তিরিক্ষি মেজাজ নিয়ন্ত্রণ করলো। হাত বিচ্ছিন্ন করলো কথার কোমর হতে। দুই হাতে আঁকড়ে ধরল ষোড়শীর অশ্রুসিক্ত ফুলা কপুল যুগল। নত নজরে মৌন রুদনে ব্যস্ত ষোড়শী। রূপমান ধীর কণ্ঠে বলে, রুমে গিয়ে তৈরি হয়ে নাও, যাও, আমি চারুকে পাঠাচ্ছি। তৎক্ষণাৎ ডানে বামে মাথা দুলিয়ে না উধাও জবাব দেয় ষোড়শী কন্যা। কঠোর চেহারা নরম হয় রূপমানের। কাথার বদন মলিন। রূপমান নিজের তিরিক্ষি মেজাজ সংবরণ করে শুধায়, বৌমণি নিষেধ করেছে তাই? পুনরায় ডানে বামে মাথা নাড়িয়ে উষ্ঠা ধরে বচন আনলো, ইচ্ছে করছে না, বাড়িতে ঝামেলা হবে আমার জন্য। মিকুদির অনুষ্ঠানটা শেষ হোক, তারপর যাব নিচে। তরতর করে যেন মস্তিষ্কে রক্ত উঠল রূপমানের। দন্তে দন্ত চাপে সে। অর্ধাঙ্গিনীর কপল ছেড়ে মণিবদ্ধ চেপে ধরল শক্ত করে। ক্ষণে দরজা খুলে বেরিয়ে এলো সে। গটগট পায়ে হেঁটে ষোড়শী কন্যাকে নিয়ে এলো নিজেদের কক্ষে। অতঃপর কথাকে রেখে বাহিরে চলে গেল। রূপমানের এহেন আকস্মিক আচরণে বিস্ময়াভিভূত ষোড়শী কন্যা আহাম্মকের মতো চেয়ে রইল দরজার পানে। মানুষটার আচরণ বুঝে আসে না তার। এই ভালো তো এই খারাপ। ক্ষণে আদল পরিবর্তন হয় তার। ক্ষণিকালো এর ব্যবধানে চারু কক্ষে প্রবেশ করে হুনবুড়ি। দরজা লাগিয়ে দিল মেয়েটা। হাতে একটা খয়েরি পাড়ের কালো রঙের শাড়ি আর কিছু গয়নাগাটি। এসে বিছানার সব রেখে ষোড়শী কন্যাকে জড়িয়ে ধরল সে। খানিক রেগে বলে, বৌমনির সাথে আমি আর কখনো কথা বলবো না, রাগ করেছি খুব। আর তুমি কেন বৌমনির কথায় ও ঘরে বসেছিলে একা? ষোড়শী কন্যা নিশ্চুপ ভঙ্গিতে নিজেকে ছাড়িয়ে নিল। শুষ্ক ওষ্ঠপুঞ্জরা সিক্ত করে মিহি স্বরে বলল, তোমাকে রূপবাবু পাঠিয়েছে? হ্যাঁ, এখনই তৈরি না হলে শিকদার বাড়ির অনুষ্ঠান ভেস্তে যাবে। অসহায় বদনে তাকায় কথা। বাহিরে গেলেও কি পরিচয় দেবে সে লোকজনকে? শিকদার বাড়ির বড় বউয়ের বোন এই বাড়িতে কেন, তা নিয়ে প্রশ্ন ছুড়বে সকলে। আবার রূপমান শিকদারের বইয়ের পরিচয় দিলেও নানান কানাঘুষা শুরু হবে। কর্তাকর্তীর সম্মান আছে সকলের কাছে। অবশেষে শিকদার বাড়ির মান ডুববে না তো সকলের আত্মীয় স্বজনদের নিকটে? ষোড়শী কন্যা ভেবে পায় না। ফুপে উঠে আবারও। আপন সত্তাকে বড় অসহায় ঠেকছে নিজের কাছে। আর যদি বাবা বেঁচে থাকতো নিশ্চয়ই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। চারু কথা আর কপল ছুঁয়ে থাকা অশ্রু অপসারণ করলো আঙ্গুলের ছোঁয়ায়।
আদরের স্বরে বলে ওঠে, এত ভেবো না বোন, শুধু মাথায় রেখো সৃষ্টিকর্তার ইচ্ছেতেই সব হয়। তিনি যা করেন ভালোর জন্যই করবেন। ষোড়শী কন্যা স্বল্প ভারযুক্ত হেঁচকি তুলে ধীর গতিতে বাথরুম হতে বদন জলে ধৌত করে এলো। অতঃপর চারু তাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেল। বিশাখা শিকদার কাছে টেনে নিলেন মেয়েটাকে। ষোড়শী কন্যা নত মস্তকে রয়। নবনীতা বোনের সম্মুখে এলো না। বিশাখা শিকদার চারুকে বললেন যেন মেয়েটাকে দেখে রাখে। রূপমান তার বোনের আশীর্বাদী অনুষ্ঠানে আছে। চারু তার মামিমার কথা মতো ষোড়শীকে নিয়ে চলে গেল বাগানের দিকটায়। চারুকে শত বাধা দেয় মেয়েটা, তথাপি চারু অবাধ্য। জোরপূর্বক নিয়ে চলে গেল তাকে। অনামিকা বেশ খুশি হলো, বেশ আশ্চর্যান্বিত হয়েছে কথাকে শাড়ি পরিহিত দেখে। সকলের অভিমুখে সে ষোড়শীকে বক্ষে টেনে নিয়ে সোহাগ করল। ষোড়শী দেখে অনামিকাকে বিমোহিত নয়নে। পেঁয়াজি শাড়িতে মোড়ানো হীরার কন্যা এক, অঙ্গ জুড়ে হীরার ন্যায় চিকচিক করছে সকল অলংকার। কিন্তু বিপত্তি ঘটল তখনই। হৈমন্তী শিকদার ক্ষিপ্ত প্রবঞ্জনের ন্যায় ছুটে এলেন। কর্কশ শব্দবান উন্মুক্ত হয় তার উষ্ঠাধরের দ্বার। ওই মেয়ে, তুমি এখানে কি করছো? নিমন্ত্রণ ছাড়াই চলে এলে, হায় হীনের মতো। ষোড়শী কন্যা স্তব্ধ। প্রতিবাদের স্বর নেই তার কণ্ঠে। কেমন জবাব দেওয়া উচিত সে সম্পর্কে অবগত নয় সে। তবু ভাবে কি বলবে। বলবে শিকদার বাড়ির নতুন সদস্য সে? বলবে শিকদার বাড়ির ছোট বউ সে? চারিপাশের সকল কিছু থমকে গেল আচানক হৈমন্তী শিকদারের কর্কশ কণ্ঠে। সকলে চিত্ত নিবিষ্ট নতমস্তকে ষোড়শীতে। তবে অনামিকা নীরব রইল না। মা, এমন অনুষ্ঠানের মাঝে তুমি মেয়েটাকে এভাবে বলছো? ছোট্ট মেয়েটা এসেছে এত সময় পর, সম্পর্কে দাদা ভাইয়ের শালিকা হয়, তাই মেয়েটার সম্পর্কে আমাদেরও আত্মীয় হয়, ভুলে যেও না। এবারও মেয়ের আচরণে অসন্তোষ প্রকাশ করলেন হৈমন্তী শিকদার। পাত্রপক্ষের আত্মীয় স্বজন জানার আগ্রহ প্রকাশ করলেন কে এই মেয়ে। নব শিকদার তার স্ত্রীকে বাধা দেন, আদরে নিয়ে যেতে চান। কিন্তু হৈমন্তী শিকদার নাছুরবান্দার ন্যায় সহসা ষোড়শী কন্যার পানে আঙ্গুল উঁচিয়ে বলে উঠলেন, এই মেয়ে, তুমি এখানে থাকবে না। যত ঝামেলার মূল কারণ তুমি। কি ঝামেলা করেছে ও ছোট মা? রূপমানের আকস্মিক গম্ভীর স্বর কর্ণগোচর হতেই হৈমন্তী শিকদার থমকালেন। বিশাখা শিকদার এগিয়ে এসে অনামিকার কাছ থেকে কথাকে ছাড়িয়ে নিজের মাঝে চিপে ধরলেন। ক্ষণেই অনুষ্ঠানস্থলের পরিবেশ পরিবর্তন হয়ে গেল। স্তব্ধতায় আবেশিত চারপাশ। পাত্রপক্ষের উপস্থিত কিছু মানুষ সহ বহুজন কানাঘুষা শুরু করে দিয়েছে। অনেকে ঘটনা বোঝার চেষ্টা করছেন। যার যার জায়গায় দাঁড়িয়ে তারা। নবনীতা সরল বদনে দাঁড়িয়ে আছে। মেনে নিয়েছে সে আজ হতে তার বোনকে সে আর কোনো কিছুতেই বাধা দেবে না। শিকদার বাড়ির ছোট বই রস্য সম্পূর্ণ অধিকার বোধ, দায়িত্ববোধ সব কিছু শিখিয়ে পড়িয়ে দেবে। যেভাবে বিয়ে হোক না কেন, তার বোন শিকদার বাড়ির ছোট ছেলে রূপমান শিকদারের বউ। কথা মিথ্যে নয়। রনক শিকদার এক জায়গায় স্থির। তিনি শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তার ছেলের সামলে নিক না হয় সবটা। প্রয়োজনে এগুবেন, তবে করতে নির্দেশ। জনসম্মুখে বিবাহ ঘটনা প্রকাশিত যেন না হয়। সকল কিছুরই নির্দিষ্ট সময়সীমা আছে। পরিবারের আলাপ আলোচনা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা শ্রেয়। অহেতুক ঝামেলা করবি না হৈমন্তী। মিকু ওরু অনুর মতো কথাও আমার কাছে এ বাড়িতে মেয়ের স্বরূপ। অনামিকা পুনরায় স্টেজে গিয়ে বসলো। সে এই জায়গায় স্থির থাকলে উপস্থিত নিমন্ত্রণীদের মনোযোগও সেদিকেই থাকবে। অতএব সে সরে গেল। পুনরায় তার হবু স্বামী ও আত্মীয় স্বজনদের সহিত ভাব বিনিময় ও মুহূর্তগুলো ছবিবন্দিতে ব্যাপৃত হলো। বিশাখা শিকদার অনামিকার বিচক্ষণতা বুঝে নিজেও সরে এলেন। অনুষ্ঠান শেষ হলে না হয় সবটা মীমাংসা করা যাবে। তাই তিনি ষোড়শী কন্যাকে নিয়ে চলে গেলেন বাড়ির ভেতরে। রূপমান নিশ্চুপ রইল মায়ের আদেশে। মাতৃ আজ্ঞার চরণে জেদ পিষ্ট হয়েছে তার। নিবৃষ্ট চিত্তে নিজের গহনা খুলতে ব্যস্ত কথা। কোন হেতুতে তাকে এসব শাড়ি গহনাতে মোড়ানো হয়েছিল? কেনই বা এখন সব খুলে রাখছে? তার কিছুই ভেবে উঠতে পারে না সে। বিশাখা শিকদার জোর করে বসে রাখতেও পারেনি তাকে নিচে। ষোড়শী কন্যা থাকতে চায় না কোনোভাবেই। অগত্যা বিশাখা শিকদার আটকালেন না আর। নিযুক্ত হয়ে গেলেন অনুষ্ঠানীয় কাজে। কক্ষে প্রবেশ ঘটে রূপমানের। ষোড়শী কন্যা আশির মধ্যে হতে এক নজর চেয়ে পেছন ফিরে তাকালো। রূপমান দরজা লাগিয়ে নিজের পাঞ্জাবি খুলে রাখে। ষোড়শী কন্যা নজর ফিরিয়ে নেয়। নিজের জামা কাপড় নিয়ে মৌন ভঙ্গিতে চলে যায় বাথরুমে। তথাচ বেরিয়ে এসে দেখলো তার অর্ধাঙ্গ উদাম দেহে বিছানায় শুয়ে পড়েছে।
আখি যুগল বন্ধ তার। ষোড়শী কন্যা ধীর গতিতে এগিয়ে যায় বিছানার কাছে, ভীরুচিত্তে মৃদু স্বরে শুধুই মেয়েটা খেয়েছেন? রূপমানের নিকট হতে কোনো প্রকার জবাব না পেয়ে কিছু সময় মৌন রয় কথা। নিস্তব্ধ কক্ষে পাখার বাতাসের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ নেই। সহসা কর্ণগোচর হলো, ঘুমোতে এসো। ষোড়শী কন্যা আশ্চর্যান্বিত হয় ভারী। ভর দুপুরে ঘুমায় কে? তাছাড়া দুপুরের খাবারও খাওয়া হয়নি এখনো। অতএব সে মিহি কণ্ঠে জিজ্ঞেস করতে চায়, দুপুরের খাবার খেতে হবে না, পাশে এসে শও। ভীবিত ত্রস্ত ষোড়শী উষ্ঠাধর তালাবদ্ধ করলো রূপমানের আঘাত স্বরে। আগতার সে চুপচাপ অর্ধাঙ্গের পাশে এসে শুয়ে পড়ল। ক্ষণে রূপমানের বক্ষালিঙ্গনে আবদ্ধ হলো সে। গুটিসুটি মেরে শুয়ে রইল মেয়েটা অভ্যস্ততায়। তবে অর্ধাঙ্গের উদাম লোমশহীন অনাবৃত বক্ষে সচরাচর মাথা রাখা হয় না। রূপমানও গভীরভাবে আগলে নিল কথাকে। ষোড়শী কন্যার দৃষ্টি রূপমানের উজ্জ্বল বক্ষে। পরবর্তী থেকে নিজের জন্য নিজেই যদি গলা না তোলো, রূপমানের খারাপ দিক দেখতে হবে তোমাকে। আচম্বিতে রূপমানের এহেন বাক্যে মস্তক কুচিয়ে তাকায় ষোড়শী। অর্ধাঙ্গের বন্ধ নেত্রদ্বয়ে নজর গ্রথিত করল কথা। রূপমানের এমন বাক্যের অর্থ কিঞ্চিত হলেও বুঝতে পেরেছে সে। নিজের পিঠে পুরুষালী হাতের চাপ অনুভূত হতেই নজর সরিয়ে নিল মেয়েটা। রূপমানের ঘন নিঃশ্বাসের শব্দ শ্রবণ গ্রন্থিতে পৌঁছায় মেয়ের। ছোট মা কিছু জানে না বলেই মায়ের কথায় চুপ ছিলাম, কিন্তু আজকের পর থেকে যদি ছোট মা ব্যতীত অন্য কেউ ও তোমাকে কিছু বলে, তাহলে আমার আগে তুমি নিজে আওয়াজ তুলবে। এটা তোমার অধিকার। মনে রাখবে, এই বাড়ির আশ্রিতা নও তুমি। মুহূর্তেই সেই নিশুরাত স্মরণে এলো কথার। সে রাতে যাতনার তুরে নির্ভীকের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। অতঃপর হুট করে তার বিবাহ সম্পূর্ণ হলো। সে রাতে সে কম্পিত স্বরে মেনে নিয়েছিল এই বিয়ে। যে রাতে সে কাগজে কলমে হয়েছিল শিকদার বাড়ির ছোট ছেলের বউ। হাত ধরেছিল এক না জানা পুরুষের, শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত। মিথ্যে বলেই তো বিয়ে করেছেন। কি মিথ্যে বলেছি? ষোড়শী পুনরায় মাথা উঠে রূপমানের পানে চায়। তার সুদর্শন আদলে থাকা চোখজোড়া বন্ধ এখনো পূর্বের ন্যায় স্থির। বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। ভীরু স্বরে বচন আওড়িয়ে এই বদন লুকায়িত করে ষোড়শী কন্যা। অর্ধাঙ্গের এই উদাম বক্ষে ললাট ঠেকিয়ে রইল। রূপমান সহসা সুস্পর্শে ষোড়শী কন্যার চোয়াল উঁচু করে তুলে ধরে। নেত্র মেলে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বইয়ের দিকে। কথার ভিতর দৃষ্টি। কখন আবার তাকে চেপে ধরে এই সুঠাম দেহতরে পিষ্ট করে। রূপমান কথার চোখে নিজের দৃষ্টি স্থাপিত রেখেই অগাধ নিভু স্বরে বলল, রূপমান শিকদার মিথ্যে বলে না, কথা কলি। রূপমানের উচ্চারিত অর্থবহ বাক্য বুঝতে অসুবিধা হলো না ষোড়শী কন্যার। তথাপি সে হৃদয়কে বিশ্বাস করাতে পারে না। কত দিনেই বা হয়েছে সেই বাড়িতে আছে। যদি আশ্রিতাকে কটূক্তি ও এই সমাজের হাত হতে বাঁচাতে বিয়ে না করে থাকে, তবু কি কয়েকদিনে ভালোবাসা হয়? চিত্তের কৌতূহল মেটাতে ষোড়শী কন্যা জড়তা মিশ্রিত স্বরে বলে, ভালোবাসা আর ভালো লাগা তো এক নয় রূপবাবু। আমি তো কখনোই বলিনি দুটো এক। নীরব রইল কথা। রূপমানের সরল বদনে বলা বাক্যে প্রত্যুত্তরে আর কোনো অক্ষর উচ্চারণ করার নির্ভীকতা দেখাতে পারল না। নজর সরিয়ে নিয়ে চুপচাপ রইল। রূপমান চেয়ে রয়। ছোট্ট মেয়েটা কি বুঝে না যে প্রেম ভালোবাসা জানান দিতে দিতে জীবনে অনুপ্রবেশ ঘটায় না? আচমকা আসে ক্ষিপ্র প্রবঞ্জনের মতোই। খুঁটে গেড়ে বসে মন মস্তিষ্কে। উথাল পাতাল করে অন্দরে, ধ্বংস করে মনোযোগ ধৈর্য, জ্বালায় অধৈর্যের সর্বসূচি। তখন ওই নির্দিষ্ট মানুষটাকে ছাড়া চিত্ত চায় না কাউকে। সে হোক বহু দূরে, হোক ভীষণ কাছে, তবু তাকেই যেন চাই। যে কোনো কিছুর নিমিত্তে সেই বিশেষ মানুষটাকে চায় হৃৎখণ্ড। তবে এহেন অনুভূতির সহিত পরিচয় হওয়ার পরে সম্মুখীন হতে হয় নানান সমরের। কখনো পরিবার, কখনো সমাজ, কখনো সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির সাথেই। ভাবনা সিক্ত চিত্তের রূপমান চোখ বুজে পুনরায় তন্দ্রাচ্ছন্ন অবসাদী নেত্রজোড়ায় নিদ্রা ধরা দিতে চায়। কক্ষে আসার পথে মাকে বলে এসেছে যেন তাদের জন্য বাড়িতে আলাদা করে দুপুরের খাবার রান্না করা হয়। অনুষ্ঠানীয় খাবার ছুবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সে। ষোড়শী কন্যার নেত্রজোড়ায় ঘুম নেই। কেবল গুটিসুটি মেরে অর্ধাঙ্গের পক্ষে শুয়ে রইল। সময় পেরিয়ে মধ্যাহ্নের মাঝামাঝি সময়ে দরজায় কড়া পড়তে ষোড়শী কন্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর চুল ওড়না গুছিয়ে দরজা খুলতে সম্মুখীন হলো চারুর সহস্র বদনের। মেয়েটার হাতে খাবারের ট্রে।
কথা চারুর পানে চেয়ে দেখে, অবসাদগ্রস্ত বদনে মলিন হাসি লেগিয়ে আছে। খেয়ে নাও দুজনে, মামিমা নতুন করে রান্না করে দিয়েছে। চারুর সহাস্যে বদনে বলা উক্তির প্রত্যুত্তরে ষোড়শী কন্যা ভ্রু নিমিলিত করে প্রস্তাবের দৃষ্টি ছুড়ে সুধায়, নতুন করে? হ্যাঁ, দাদা ভাই বলে এসেছিল যেন তোমাদের জন্য আলাদা করে রান্না করা হয় বাড়িতে। কথা নজর সরিয়ে নিল। রাগের বশবর্তী হয়ে নিশ্চয়ই মানুষটা এমন সিদ্ধান্ত নিয়েছে। অতঃপর চারুর হাত থেকে ট্রেটা নিয়ে ষোড়শী কন্যা সুধায়, তুমি খেয়েছো চারুদি? খেয়ে নেব মামিমার সাথে, যাই, তোমরা খেয়ে নাও, অনেকটা সময় হয়েছে। আচ্ছা। চারুর প্রস্থানের পরপরই কথা খাবারের ট্রেটা ছোট টেবিলটায় রেখে দৌড় লাগালো। বিছানার কাছে রূপবানের পাশে দাঁড়িয়ে ধীর কণ্ঠে তাকে তাকে, শুনছেন রূপবাবু, খাবার দিয়ে গেছে চারুদি। ষোড়শী কন্যার প্রথমবারের প্রয়াস বৃথা যেতে না দিয়ে আখিচূড়া মেলে তাকালো রূপমান। ছোট্ট অর্ধাঙ্গিনীর দিকে নিভু নিভু দৃষ্টি নিক্ষেপ করে ঘুমন্ত স্বরে বলে ওঠে, এত তাড়াতাড়ি রান্না শেষ? ষোড়শী কন্যা রূপমানের শিশু সুলভ আচরণী কণ্ঠে ঠোঁট চেপে মৃদু হাসে। নিদ্রা তাড়িয়ে আলসে ভেঙে উঠে বসে রূপমান। ষোড়শীর আবৃত কোমরখানা জড়িয়ে আপন সন্নিকটে নিয়ে আসে মেয়েটাকে। আচম্বিতে সন্ত্রস্ত হয়েই ষোড়শী কন্যা। হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া বাড়ে তরতর করে মুহূর্তেই। হাতের তালু ঠেকে রূপমানের উদাম স্কন্ধে। চঞ্চল নেত্রজোড়া শস্যব্যস্ততার ন্যায় নড়ে কন্যার। রূপমান পর্যবেক্ষণ করে ষোড়শীকে। মাঝে মাঝে এভাবে হেসে বক্ষ কাঁপালেও তো পারো কথাকলি, সবসময় পানসে মুখে থাকলে চলে? রূপমানের ধীর স্থির আগাত স্বরে যেন মন খোয়ালো আবারও মেয়েটা। তবু যেন চিত্ত বলতে চায়, আপনি তো অন্য কারোর হাসিতে মাতোয়ারা রূপবাবু। সায়ানহীন অম্বর পরিণত হয়েছে রক্তিম রাতের নিস্তেজ অম্বরে। শুভ্র শশী মস্ত কুচিয়ে বুক ফুলিয়ে তার জ্যোতি ছড়াতে ব্যাপৃত ধরিত্রীকুলে। অনামিকার আশীর্বাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে বিকেলের দিকেই। সেই থেকেই মেয়েটা কথার সাথে আছে। ষোড়শী কন্যার নিকটে কতবার মাথা ঝুঁকালো মায়ের হয়ে, তার অন্ত নেই। রাতের খাবার শেষে লিভিং রুমে পারিবারিক আলোচনা বসেছে। বিশাখা শিকদার, রনক শিকদার সোফায় উপবিষ্ট। পাশের এক সোফায় রয়েছেন হৈমন্তী শিকদার ও নব শিকদার। অন্যটায় বসে দুই ভাই রূপমান ও রূপায়ণ। নবনীতা নিজের রুমে বিশ্রামে আছে। 4 মাসের অন্তঃসত্ত্বা সে। সারাদিন অনেক পরিশ্রম করেছে মেয়েটাও, তাই বিশাখা শিকদার তাকে রুমে পাঠিয়ে দিয়েছেন। চারু ডাইনিং টেবিলে বসে আছে গণ্ডদেশে হাতের তালু ঠেকিয়ে। অনামিকার কথার স্কন্ধে হাত জড়িয়ে দোতলায় দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে অনুরিমা ও রুইমা। উপর থেকে বোঝার চেষ্টা করছে কি এমন আলোচনা হবে যে তাদের বড় বাবা সকলকে ডেকে পাঠালো। ষোড়শী কন্যার মলিন বদন উদ্বিগ্নতায় ছেয়ে আছে। সে আন্দাজ করতে পারছে কিছু একটা নিশ্চয়ই হবে এই রাতে, আর তা নিঃসন্দেহে তাকে নিয়ে জড়িত। নব, তোমার স্ত্রীর কাছে জানতে চেয়েছো কখনো যে কথাকে নিয়ে তার সমস্যা কিসের? রনক শিকদারের আচানক প্রশ্নে রূপমান, রূপায়ণ ও বিশাখা শিকদার ব্যতীত বাকি সদস্যরা নড়ে চড়ে উঠল। নব শিকদার স্ট্রিট বানিয়ে এক নজর চেয়ে মাথা নিচু করলেন, তথাচ হৈমন্তী শিকদারের নির্ভীক চিত্ত। তৎক্ষণাৎ বিশাখা শিকদারের দিকে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করেন তিনি, আমার বিরুদ্ধে কথা বলতে কি বাড়ির কর্তাকে লাগিয়ে দিয়েছো দিদি? বাড়ির কর্তা কি অন্ধ হৈমন্তী? বাড়ির কর্তা বধির? বিশাখা শিকদার জবাব দিলেন শান্ত কণ্ঠে। রূপায়ণ ও রূপমানের নজর নিবদ্ধ হৈমন্তী শিকদারের দিকে। নিজের দোষ থাকার পরও কিভাবে তিনি উঁচু গলায় কথা বলেন তা বোধগম্য হয় না তাদের। নব শিকদার স্ত্রীকে চোখ রাগান, ইশারায় বোঝান যেন নীরব থাকে। তবে হৈমন্তী শিকদার স্বামীর নির্দেশকে হাওয়ায় ভাসিয়ে দিলেন। পুনরায় বললেন, এই মেয়ে আমাদের আত্মীয়া, তা মেনে নিলাম, কিন্তু ও এখানে এতদিন কেন থাকবে? বোনের শ্বশুরবাড়িতে এমন বাবা মাহীন এক উপযুক্ত মেয়ে মাসের পর মাস থাকে কিভাবে? অবশ্য মা বাবার শিক্ষা দীক্ষা না থাকলে এমনই হবে। যার ওর মতো ওই মেয়েও আশ্রিতা নাকি? শিকদার বাড়িতে কি আশ্রিতারা দখল করবে এবার? এসব কেমন বিশ্রী বিষয়। চারু নড়ে চড়ে বসে। সে এসব শ্রবণে অভ্যস্ত সে প্রথম থেকেই। তবে এখন সে শিকদার বাড়ির প্রত্যেকটা মানুষকে চেনে। সে জানে শিকদার বাড়ির সকলে তাকে কতটা ভালোবাসে। তাই সে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। রূপমানের চোয়াল শক্ত হয় ক্ষণে। রনক শিকদারের কঠোর দৃষ্টি তার ভাইয়ের দিকে। বইয়ের আঁচলে বন্দী হয়ে তার ভাইয়ের জ্ঞান শক্তি এতটাই বিলুপ্ত হয়েছে যে
তার মেয়ের বয়সী একটা মেয়েকে তার স্ত্রী এতগুলো কথা বলছেন, তবু নবশিকদার নীরব ভঙ্গিতে মাথা নত করে আছেন। অনামিকা সহসা ষোড়শীর হাত ধরে নিচে নিয়ে এলো। কোনো প্রকার বাধা দিল না মেয়েটা, মৌন ভঙ্গিতে নত মস্তকে অশ্রু ঝরায় কেবল। রূপমান নাক ফুলে তেজদীপ্ত নজরে হৈমন্তী শিকদারের পানে চেয়ে আছে এখনো। থমথমে পরিবেশের মৌনতা ভঙ্গনে রূপায়ণ বড্ড বিরক্তের সহিত বলল, ছোট মা, তোমার কি একটু বুক কাঁপে না? ছোট্ট একটা মেয়েও একা থাকবে কি করে? হ্যাঁ, হয়তো অনেকেই আছে ওর মতো, পরিস্থিতির দরুন একাকী চলতে শিখে যায়, পরিস্থিতি সামলে নিতে শেখে ধীরে ধীরে। তবে আমরা চাইছি কথা আমাদের সাথেই থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যখনই আসবে তখনই কেন মেয়েটাকে কথা শোনাতে হবে? মাঝখানে আবার চারুকে আনলে কেন? তাছাড়া আজকে অতগুলো মানুষের সামনে তুমি কথাকে বাজে ভাষায় কথা বলেছ কেন? হৈমন্তী শিকদার রূপায়ণের উক্তিতে মুখশ্রী বিকৃত করে ষোড়শীর দিকে চেয়ে সাহস্য বদনে তাচ্ছিল্যের স্বরে বলে উঠলেন, আমার কথাগুলো তোমার শালিকার গায়ে মাখিয়ে নি বাবা, চিন্তা করো না। ওই যে বলেছি মা বাবার শিক্ষা নেই, তা না হলে কি নির্লজ্জের মতো বোনের শ্বশুর বাড়িতে পড়ে থাকতো দিনের পর দিন। অনামিকা তেতে উঠল, রক্তচক্ষুর দৃষ্টি নিক্ষেপ করলো তার মায়ের দিকে। অতঃপর ষোড়শী কন্যার উদ্দেশ্যে বলল, তোমার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলেছে এই মহিলা, তোমার শিক্ষা নিয়ে বলেছে, আর তুমি চুপ করে আছো, কথা জবাব দিচ্ছ না কেন? বিশাখা শিকদারের চোখে সহসা জল জমল। চারু মেয়েটাকে সে বড্ড বেশি ভালোবাসে। যবে থেকে এই শিকদার বাড়িতে এনেছে মেয়েটাকে, শিকদার বাড়ির সব সময় মেতে থাকতো, কিন্তু তার ছোট যা মেয়েটাকে ও কথা কুকথা শোনাতে দ্বিধাবোধ করতেন না মোটেই। ঠিক এখন যেভাবে কথাকে কটূক্তি করছেন। হৈমন্তী শিকদার মেয়েটিকে ক্ষিপ্ত নজর দেন। পুনরায় তিনি কিছু বলতে গেলেই শোনা গেল ষোড়শী কন্যার জড়তা মিশ্রিত কণ্ঠ, আমাকে যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না ছোট মা, দয়া করে কিছু বলবেন না। নয়ন জলে ভাসল কথা। অনামিকা ষোড়শী কন্যাকে আগলে নিল, দন্তে দন্ত ঘষে মায়ের দিকে তাকিয়ে বলে, মনে রেখো মা, অকারণে একটা মেয়েকে তুমি আঘাত করছো একের পর এক। ছোট মেয়েটা হয়তো তোমাকে অভিশাপ দেবেন না, কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে ছেড়ে দেবেন না কখনো। থমথমে পরিবেশ। রূপমান চেয়ে আছে ষোড়শীর পানে, তার হৃদযন্ত্রে অজানা ক্ষতের অনুভব করছে সে। হৃৎপিণ্ডের অতিরিক্ত মাত্রায় স্পন্দন যেন জানান দিচ্ছে মেয়েটাকে তার বক্ষালিঙ্গনে আবদ্ধ করা জরুরি, মেয়েটার প্রতিবাদ করার সাহস দেওয়া উচিত। তবু রূপমান বসে আছে কঠোর ভঙ্গিতে। বিশাখা শিকদার অশ্রুসিক্ত তাচ্ছিলের নয়নে নিজের দেবরের দিকে চেয়ে রইলেন। তবে রনক শিকদার আর ধৈর্য ধরলেন না। হৈমন্তী শিকদার ও নব শিকদারের উদ্দেশ্যে বললেন, কথা এখন আমার বাড়ির ছোট পুত্রবধূ রূপমানের বউ। কি? হৈমন্তী শিকদারের অভিনীত তীক্ষ্ণ স্বর শিকদার বাড়ির লিভিং রুমের দেয়ালে দেয়ালে বাড়ি খায়। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। অনামিকা শক্ত করে চেপে ধরে ষোড়শী কন্যাকে। আশ্চর্যের অষ্টম চূড়ায় যেন সেও। চারু হৈমন্তী শিকদারের বদন দেখে ঠোঁট চেপে হাসছে। তিনি যেন এক ভাস্কর্যে পরিণত হয়েছেন সহসা। এই মেয়ে কিভাবে শিকদার বাড়ির বউ হয়? কেন হতে পারে না ছোট মা? রূপমানের আঘাত গাম্ভীর্যপূর্ণ স্বরে হৈমন্তী শিকদার খানিক ত্রস্ত হলেন, তবু ভ্রুকুটি কুঞ্চন করে অবাকে সুরে বললেন, কি বলছো বাবা? তা কি করে হয়? ওই মেয়ে আমাদের আত্মীয়া, তাছাড়া এমন মা বাবাহীন অনাথ মেয়েকে বিয়ে করবে কে? তুমিই বা কবে বিয়ে করলে? রূপমানের নজর নিবদ্ধ হলো বরাবর হৈমন্তী শিকদারের রাখি যুগলে। এমন যুক্তিহীন প্রশ্ন করে কিভাবে এই মহিলা? বিয়ে আমি করে নিয়েছি আমার যখন ইচ্ছে হয়েছে তখন। তবে বিয়ের সাথে মা বাবার থাকা না থাকার সম্পর্ক কি? রূপমানের প্রশ্নে হৈমন্তী শিকদার ফুঁসে উঠলেন হঠাৎ। ষোড়শী কন্যার পানে তীক্ষ্ণ নজর গ্রথিত রেখে রূপমানের উদ্দেশ্যে বললেন, তুমি শ্বশুর বাড়ি থেকে কি পেয়েছো? কি নিয়ে এসেছে এই মেয়ে? তাছাড়া কতটুকু লেখাপড়া করেছে ও? যোগ্যতা আছে ওর শিকদার বাড়ির বউ হওয়ার? আমরা তো কিছু চাইনি হৈমন্তী, বড় বউকে বাড়িতে আনার সময় কি কিছু চেয়েছিলাম? মেয়েটাকে ছাড়া কিছু নিয়েছিলাম? আর কথা তো পড়ালেখা করবে সামনে, তবে মাধ্যমিক দিয়েছে মেয়েটা। বিশাখা শিকদারের মুখনিসৃত বচনে অসন্তোষ প্রকাশ করলেন হৈমন্তী শিকদার। রনক শিকদার কেবল বসে আছেন, দৃষ্টি তার শূন্যে। ভাবনায় তার ছোট ভাই। কতটা জ্ঞানের অভাব হলে তার ভাই এমন বধিরের রূপ ধারণ করে?
হৈমন্তী শিকদার উঠে দাঁড়িয়ে হনহনিয়ে কথার দিকে এগুলেন। অনামিকা মায়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ষোড়শীকে আগলে নিল আরও। হৈমন্তী শিকদার কথার হাত নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, এই মেয়ে তুমি যে বিবাহিত তার চিহ্ন কোথায়? তোমার হাত, গলা, নাক, কান সব খালি কেন? অতঃপর তিনি রূপমানের দিকে প্রশ্ন ছুড়েন পুনরায়। তুমি যে বিয়ে করেছো এই অনাথ মেয়েকে, তার প্রমাণ কোথায় রূপমান? আমার বউকে আমার বউ হিসেবে সম্বোধন করবে ছোট মা। অনাথ মেয়ে, এই মেয়ে, এসব যেন পরবর্তী থেকে না শুনি। কণ্ঠে ভদ্রতা বজায় রেখে সরাসরি বলল রূপমান। ষোড়শী কন্যা কেবল চিরয় অশ্রুসিক্ত নয়নে। আজ সকালে সে তার গহনা খুলে রেখেছিল নবনীতার কথায়। ভাবে সে বাড়ির প্রতিটা মানুষ তার হয়ে লড়ছে, তাকে আগলে রাখছে, অথচ তার কাছে এই পরিবারকে দেওয়ার মতো কিছুই নেই। রূপায়ণ মোবাইল ফোন বের করে একটা ভিডিও চিত্র সকলের সামনে উপস্থাপন করলো। রূপমান ও কথার বিবাহ মুহূর্তের আসল চিত্র। হৈমন্তী শিকদারের চক্ষু যুগল প্রকট আকার ধারণ করলো ক্ষণে। তবু তিনি বললেন, এভাবে বিয়ে হয় নাকি কোনো নিয়ম কানুন ছাড়া? একটা কাগজে সই করলে বা এইভাবে হুট করে বিয়ের আংশিক কাজ ছাড়লেই তো আর বিয়ে হয়ে যায় না। কত নিয়ম কানুন আছে, এইসব ধর্মে সইবে? তোমার বউকে বলে দাও নভ, তার মানা না মানা নিয়ে শিকদার বাড়ির কেউই কিছু ভাবে না। কথা আমার বাড়ির বউ, আমরা মেনে নিয়েছি, ব্যাস। রনক শিকদার ধীরস্থির কণ্ঠে কথাটা বলে উঠে দাঁড়ালেন। পদচালন ঘটালেন আপন কক্ষের দিকে। নবশিকদার স্ত্রীর পানে রূঢ় দৃষ্টিতে তাকায়, তথাচ সেই নজর এড়িয়ে গেলেন হৈমন্তী শিকদার। সকল কিছুকে অবজ্ঞা করে ষোড়শী কন্যার নিকটে গিয়ে তীক্ষ্ণাগ্র স্বরে বললেন, সুস হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার প্রবাদ বাক্যকে সত্য প্রমাণিত করে দেখালে নাকি মেয়ে? হৈমন্তী, বাড়ি চলো, আর একটা শব্দও করবে না তুমি। নবশিকদার উঠে দাঁড়ালেন। কণ্ঠে তার রুষ্টতার রেশ। অনুরিমা ও রুইমা উপর থেকে নেমে এলো, চোখে মুখে তাতে আশ্চর্যের ছাপ। দুই বোনের মধ্যে ইতিমধ্যেই বেশ আলাপ আলোচনা হয়ে গেছে। হৈমন্তী শিকদার নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে রূঢ় বদনে মেয়েদের দিকে হনহনিয়ে বেরিয়ে গেলেন। অনামিকা আর ষোড়শী কন্যার কর্ণকুহরে কি যেন বলে বিশাখা শিকদার ও তার ভাইদের বিদায় জানালো। নবশিকদার নত মস্তকে বিশাখা শিকদারের উদ্দেশ্যে বললেন, বৌমণি, ভাইয়াকে বলবে যেন আমার প্রতি ক্ষোভ না রাখে। আমি একাকি এসে ভাইয়ার সাথে কথা বলে যাব। তোমরাও আমার উপর রাগ করে থেকো না। আমি বুঝতে পারছি না কি করব। একটা কথাও শোনানো যায় না হৈমন্তীকে। তার মতোই হয়েছে অরু, বড্ড উশৃঙ্খল। ক্ষমা করে দিও আমার। বিশাখা শিকদার মৌন রইলেন। নবশিকদার কথার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো থেকো মা। কথা মুহূর্তেই মাথায় ওড়না তুলে দিয়ে নবশিকদারের পা ছুতে ঝুঁকল। নবশিকদার আটকালেন। অবাক হলেন তিনি। তার স্ত্রী কিনা এই মেয়ের শিক্ষা দীক্ষা নিয়ে কথা তুলেছে। বিব্রত বোধ ও লজ্জার দরুন আর কিছু বললেন না তিনি। বেরিয়ে গেলেন বাড়ি থেকে। রূপমান উঠে দাঁড়ায়, মায়ের উদ্দেশ্যে ও ভাইয়ের উদ্দেশ্যে বলে, ঘুমিয়ে যাও মা, ভাইয়া বৌমনির কাছে যা। নিজের কথাটুকু শেষ করে রূপমান নিজের রুমে চলে গেল হনহনি। রূপায়ণ ও এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে চলে গেল রুমে। ষোড়শী কন্যা নতমস্তকে দাঁড়িয়ে রইল। বিশাখা শিকদার এগিয়ে এলেন মেয়েটার দিকে। বাবা হারিয়ে কত যাতনায় না সইতে হচ্ছে ছোট মেয়েটাকে। ভাগ্য কতটা নিষ্ঠুর। বিশাখা শিকদার ষোড়শী কন্যার কাছে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে, তার মাথায় নিজের ওষ্ঠাধরে ছোঁয়া দিলেন। স্নেহাশীষ কণ্ঠে বললেন, ঘুমিয়ে পড়ো গিয়ে, দুশ্চিন্তা করবে না, মন খারাপ করবে না মা, কেমন? ষোড়শী কন্যা মাথা হেলিয়ে হ্যাবোদক জবাব দেয়। অতঃপর ধীর গতিতে সিঁড়ি বেয়ে নিজের কক্ষে চলে গেল। ষোড়শী কন্যার যাওয়ার পরে বিশাখা শিকদার চারুর পানে চেয়ে দেখে মেয়েটা টেবিলের মাথা থেকে নিদ্রাচ্ছন্ন হয়েছে ইতিমধ্যেই। মৌন হাসেন তিনি। কত খাটাখাটুনি করে মেয়েটাও সারাদিন, সেই ছোট থেকে গগনের ম্যাঘপুঞ্জের আড়ালে বারংবার লুকাহিত হচ্ছে মস্ত বড় শশী টুকরো। আবার ক্ষণে উকি দিয়ে বেরিয়ে তার শুভ্র জাতি ছড়িয়ে দিচ্ছে। চন্দ্রালোয় বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়ায় নিজেকে সিক্ত করছে রূপমান। তার ছোট্ট অর্ধাঙ্গিনীর সেই জড়তায় যুক্ত অনুরোধ মিশ্রিত প্রতিবাদের স্বর তার হৃদয়ে কেন যেন বড্ড আঘাত করছে। মুহূর্তে নিমিত্তে স্পৃহা জাগে মেয়েটাকে নিয়ে বহু দূরে চলে যেতে। তবে ক্ষণেই আবার মনে হয় এই পরিস্থিতি মোকাবেলা করতে না শিখলে মেয়েটা বড় হবে না কখনো।
হৃদযন্ত্র দুর্বল হয়ে যাবে তার। অ্যাশট্রেতে সিগারেটের শেষ অংশখানা ছুরি দিয়ে বিশাল অম্ভরের পানি চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ে রূপমান। অতঃপর কক্ষে প্রবেশ করতে চোখে পড়ে শুয়ে থাকা ষোড়শী কন্যার অশ্রুসিক্ত আনন। সম্পূর্ণ কক্ষে একটুখানি চাঁদের আলো, তাছাড়া আধারে নিমিত্তে কিছু দেখতে পাওয়ার জো নেই। রূপমান বিছানায় শুয়ে পড়ল সন্তর্পণে। রূপমানের উপস্থিতি অনুভব করে নিজের রুদন নিয়ন্ত্রণ করতে প্রয়াস ঘটায় ষোড়শী। তবে তা কি আর হয়? ক্ষণে হেঁচকে উঠে তার। সঙ্গে সঙ্গে শ্রবণ গ্রন্থিতে বাজল রূপমানের গম্ভীর কণ্ঠস্বর, এদিকে ফিরে সব। ষোড়শী কন্যা নিজের উন্না চেপে ধরে। নিচ থেকে এসে মেয়েটা শুয়ে পড়েছে গলায় উন্না পেঁচিয়ে, অতঃপর রুদনে ব্যস্ত হয়েছে। বারংবার হৈমন্তী শিকদারের বলা বচন সমূহ তারা করছে তাকে মস্তিষ্কে। মায়ের ভালোবাসা স্নেহ পায়নি তো কি হয়েছে? বাবাই তো দিয়েছে উভয়ের ভালোবাসা। তাই তার বাবাকে নিয়ে এসে বেশ আবেগাপ্লুত। যে কোনো মেয়ে তার বাবার প্রতি দুর্বল। ভারী কষ্ট পেয়েছে ছোট মেয়েটা তার হৃদয়ে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা তুলেছেন তিনি। এ সকল কিছু ষোড়শী কন্যাকে ভাবাচ্ছে বেশ। রূপমান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে এক ঝটকায় কথাকে নিজের দিকে ফিরিয়ে নিল। এমতাবস্থায় মেয়ের ওড়না খানিক সরে গেলে ভীত চিত্তে কম্পিত হস্তে নিজের আব্র আবৃত করতে যায় সে। তথাপি নিজের বিজ্ঞান ও মেজাজের দূরে সুঠাম দেহি পুরুষ তার অর্ধাঙ্গিনীর কণ্ঠদেশ হতে উত্তরীয় টেনে মাটিতে ছুঁড়ে দেয়। শক্তপোক্ত বন্ধনে গভীরভাবে বক্ষালিঙ্গনে আবদ্ধ করে মেয়েটাকে। চাপা সরে বলে উঠে, আমার সামনে ওড়না ফোড়না জড়াতে হয় কেন? ক্ষণে লাজে জর্জরিত হয় নিস্তেজ ষোড়শী কন্যা। আপন সত্তাকে সম্মুখের ন্যায় গুটিয়ে চুম্বুকের ন্যায় অর্ধাঙ্গের পক্ষে লেগে রইল। ক্ষণে ক্ষণে নাক টানে। রূপমানের নিঃশ্বাসের গতিবেগ অতিরিক্ত। তার গাত্র হতে আসা নিকোটিনের তীব্র গন্ধ ষোড়শীর নাসারন্ধ্রে অনুপ্রবেশ ঘটায়। কথার চিবুক তুলে ধরে মেয়েটার নুনা অশ্রুসিক্ত চোখে দৃষ্টি স্থাপন করে রূপমান। ষোড়শী কন্যা নজর সরিয়ে নিতে চায়, তথাচ রূপমান তা মানতে নারাজ। তাই তো তার অর্ধাঙ্গিনীকে কঠিন ইশারায় ইঙ্গিতে বোঝায় যেন নজরে নড়চড় না হয়। আগত তার ষোড়শী অবাধ্য হয় না। রূপমান বেশ সময় নিয়ে পর্যবেক্ষণ করে ষোড়শীর চক্ষুজোড়া। চন্দ্রালয়ে চিকচিক করছে মেয়ের নয়নের অশ্রুকণারা। অস্পষ্ট স্বরে সে শুধায়, কাঁদছো কেন? ষোড়শীর কোমল চিত্তে আবেগের ঘন ঘটা। মেয়েটা অধর ফুলে পুনরায় অশ্রুপাত ঘটালো। অনতি বিলম্বে রোদনরত স্বরে জবাব দিল, বাবার জন্য মন খারাপ হচ্ছে খুব। রূপমানের বুঝতে অসুবিধা হয় না কিছুই। হৈমন্তী শিকদারের কথায় অবশ্যই মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে। রূপমান নিজের অর্ধাঙ্গিনীকে আগলে নেয়, আপন চিবুক ঠেকায় ষোড়শীর মস্তকে। নিজের গাম্ভীর্যতাকে নিয়ন্ত্রণ করে খানিক স্নেহের স্বরে বলল, এই যে তুমি আজ বলেছ ছোট মাকে যেন তোমার বাবা মাকে নিয়ে কিছু না বলে, এতেই তোমার বাবা কত খুশি হয়েছেন তার কোনো ধারণা আছে তোমার? তুমি আজ আওয়াজ তুলেছ নিজের জন্য, তোমার বাবা মায়ের জন্য, এতে সবাই খুশি হয়েছে। এভাবেই তো প্রতিবাদ করতে হবে। অন্যায় কাজ, অন্যায় কথাবার্তা কিছুই সহ্য করবে না কখনো। মনে রাখবে শিকদার বাড়ির বউকে হতে হবে তেজস্বিনী রায় বাঘিনী। রূপমানের আদর ভঙ্গিতে বলা বাক্যে ষোড়শী কন্যা মস্তক উঁচিয়ে তাকায়। চোখাচোখি হয় দুজনের। প্রথমবারের মতোই হয়তো মানুষটা তার সহিত এভাবে অতি আদর মিশিয়ে কথা বলছে। কণ্ঠে তার সত্য অনুভূতির আভাস। নেই কোনো ছলচাতুরি, নেই কোনো করুণা। চিত্তে সাহস সংকুলন করে কথা মিহিস্বরে শুধায়, আমি লেখাপড়া করব তো রূপবাবু? রূপমান শিকদারের বউ অবশ্যই পড়ালেখা করে যোগ্যতা অর্জন করবে। রূপমানের কণ্ঠে স্নেহ পরশের বিলুপ্তি ঘটালো। পুনরায় ফুটে উঠল চরম গাম্ভীর্যতা। ষোড়শী কন্যা ভীত হলেও নজর সরালো না। স্বামীর কণ্ঠে তেজ অনুভব করতেই আপন চিত্তেও যেন অধিক নির্ভীক হয়ে উঠল মেয়ের। মনে মনে ভাবলো অবশ্যই সে পড়ালেখা করবে, যোগ্যতা অর্জন করবে, দেখিয়ে দেবে সবাইকে। ষোড়শী চিত্ত যেন পুলকিত হয়ে হাসে। ঘুমাও এখন চুপচাপ, আর ফ্যাস ফ্যাস করবে না, না হলে বিছানা থেকে ধাক্কা দিতে দুবার ভাববো না আমি। ক্ষণে মিয়ে গেল মেয়েটা। পুনরায় সে পুরনো রূপমান শিকদার। অতএব অর্ধাঙ্গের বক্ষে গুটিসুটি মেরে তন্দ্রাচ্ছন্ন চোখজোড়া বন্ধ করল সে। রুদনের তুরে চোখজোড়া অবসাদী হয়ে এসেছে তার। রূপমান অধর কামড়ে মৌন হাসে, আপন চিত্তে বলে, 25 বছরের জীবনে অবশেষে কিনা এই বাচ্চা মেয়েকে মনে ধরল রূপমান শিকদারের। সময়টা সবে সকাল 10টা বেজে 13। নীলাভ অম্বরে শুভ্র জলীয় বাষ্পের থুলু এক নির্দিষ্ট গতিতে যেন চলছে।
বর্ষপঞ্জিকার সমাপ্তি মাস, চৈত্রের বিদায় নেওয়ার প্রহর ঘনিয়ে এসেছে। তথাচ চৈত্র যেন চায় বিদায় বেলায় তার বিরহে কাতর হোক প্রকৃতি। অতএব তার স্পৃহানুরূপ রৌদ্রময়ী তেজে প্রকৃতির নাজেহাল অবস্থা। অথচ মধ্যাহ্নের আরম্ভ হয়নি এখনো। আদিত্যের তীক্ষ্ণ রশ্মি ব্যালকনির গ্রিলের ফাঁকা অংশের মধ্য দিয়ে প্রবেশ করছে, আর সেই ব্যালকনির টাইলস দ্বারা গড়া ফ্লোরে আসীন ষোড়শীকন্যা। হাতের মুঠোয় বোনের অ্যান্ড্রয়েড ফোনটা, বক্ষজুড়ে নিদারুণ ভীতি, হাত পা সহ সর্বাঙ্গ কাঁপছে তার। মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আজ, হয়তো ইতিমধ্যেই ফল প্রকাশিত হয়েছে, তথাপি সব সময়ের মতো ওয়েবসাইট ডাউন। তাই অগত্যা ষোড়শীকন্যার 16,222 নাম্বারে নিজের প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনও সে ফিরতে SMS পায়নি, যার দরুন অধিক ভীত সে। পরীক্ষায় তার ভালোই হয়েছে, ভালো একটা ফলাফল আশা করছে সে, তবু শিক্ষার্থী চিত্তে ভীতি থেকেই যায়। ফলাফলের ভয়ে মেয়েটা সারাদিন না খেয়ে বসে আছে, অভুক্ত রেখেছে নিজের উদরকে। কক্ষের চৌখাট পেরিয়ে নিজের পদচিহ্ন আঁকেনি সে আজ বাহিরে। চারু, বিশাখা শিকদার, নবনীতা তিনজনই এসে কত ভালো করে ডাকলো মেয়েটাকে, কতবার খাবার খেয়ে নিতে বলল, অথচ ষোড়শীকন্যার সেসবে কর্ণপাত না করে ঠায় বসে থেকে আদিত্যের রৌদ্র তাপে পুড়ে ছারকার হচ্ছে। শিকদার বাড়ির সকলে তাকে কতটা ভালোবাসে, কিন্তু তার ফলাফল যদি আশানুরূপ না হয় তখন কি হবে? মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সর্বক্ষণ, তার অর্ধাঙ্গকে কিভাবে মুখ দেখাবে। মানুষটা কঠোর, গাম্ভীর্যপূর্ণ, মুখোশের আড়ালে থেকেও ষোড়শীকন্যাকে সাহস যোগায় প্রতিনিয়ত। মানুষটার হৃদয় ভঙ্গ হবে না তো? আকস্মিক হাতের ফোনটা ফুবু শব্দ করতেই বক্ষ মাঝের কম্পন বাড়ল ষোড়শীর, নেত্রজোড়া অশ্রুপূর্ণ হলো সহসা। জীবিত ত্রস্ত চিত্তে ষোড়শী বোনের ফোন আনলক করে, অতঃপর মেসেজ অপশনে গিয়ে দেখতে পায় তার কাঙ্ক্ষিত বার্তা। আশানুরূপ ফলাফল নজরে আসতেই হুড়মুড়ে স্থলিত হলো অশ্রুকুমারীরা, কপল ছুঁয়ে ষোড়শীর ক্রুরে। টলমল পদে ভর দিয়ে দাঁড়ায় ষোড়শী নিচে যাওয়ার নিমিত্তে। দূর খুলে হাস্যোজ্জ্বল বদনে নিচে নামলো মেয়েটা। রান্নাঘরে যেতে পেয়ে গেল সকলকে। বিশাখা শিকদার, নবনীতা ও চারু রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। কথা তাদেরকে তার ফলাফল দেখালেই অবশ্যই তারাও বেশ খুশি হয়। বিশাখা শিকদার ষোড়শীকন্যাকে আগলে নিয়ে তার ললাটে আদর দেয়। অতঃপর গোটা দিন ষোড়শীকন্যার বেশ ভালোই কাটে। সায়ান হে রনক শিকদার বাড়ি এলেন পুত্রবধূর পছন্দের মিষ্টান্ন ও বেশ বাজার সদাই নিয়ে। আগামীকাল ছুটির দিন, বাড়িতে যেন ভালো মন্দ রান্না হয়। রজনীর তৃতীয় প্রহরের আরম্ভ। ভ্যাবসা গরমে জনজীবন বিপর্যস্ত, মারুতের চিহ্ন অবধি নেই, চারিদিক নিস্তব্ধ হয়ে আছে। কক্ষের আরশির অভিমুখে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে ষোড়শীকন্যা। অর্ধাঙ্গের অপেক্ষায় বসে থাকতে থাকতে আখি যুগল নেতিয়ে পড়তে চাইছে মেয়ের। রাত 1টা বাজতে চলেছে, অথচ শিকদার বাড়ির ছেলেদের দেখা সাক্ষাৎ নেই। রূপায়ণও আজ ফিরেনি অফিস থেকে। ফোনে জানিয়েছে তার 2 ভাই খেয়ে আসবে। অফিসের কিছু ক্লায়েন্টদের সহিত ব্যক্তিগত মিটিং ছিল সন্ধ্যায়, কিন্তু সেই মিটিং বাতিল হয়ে যাওয়ার কারণে তা রাতের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মিটিং শেষে সকলে একসাথে খেয়ে নেবে বাহিরে। তাই উদাসীন ভঙ্গিতে ষোড়শীকন্যা আর শির অভিমুখে দাঁড়িয়ে নিজের ঘন কেশগুলোকে বিনুনিতে আবদ্ধ করতে ব্যস্ত হলো। খানিক সময়ের ব্যবধানে কক্ষে কারো অনুপ্রবেশ পেছনে পানে নজর দেয় কথা। অতিশয় শ্রান্ত দেহ টেনে রূপমান প্রবেশ করল। ষোড়শীকন্যা লক্ষ্য করে তার স্বামীকে। পুরুষালী দেহ আবৃত করে রাখা শুভ্র রঙা শার্ট ঘামে ভিজে একাকার, প্রথম কয়েকটা বুতাম খোলা, এলোমেলো চুল। রূপমান অত্যল্পক্ষণের ব্যবধানে নিজেকে অনাবৃত করে তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল মৌনভাবে। ষোড়শীকন্যা রূপমানের ব্যাগ ঠিক করে রাখে টেবিলে, পোশাক মেলে দেয় আলনায়। ভেবেছিল অর্ধাঙ্গ আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে, পুলকিত চিত্তে মেয়েটা জানাবে তার ফলাফল। তথাপি তা হলো না। তবু ষোড়শী মন খারাপ করে না। পুরুষ মানুষ সারাদিন বাহিরে থাকে, মাঝে মধ্যেও কাজের চাপ থাকবে, তার স্বাভাবিক। রূপমান ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলেই দেখতে পায় কথা ব্যালকনিতে দাঁড়িয়ে বিশাল অম্বরের পানে বদন তুলে চেয়ে আছে। নিজের পোশাক পরিধান করে রূপমান তার ব্যাগে থাকা লুকায়িত এক শুভ্র গোলাপ হাতে নিয়ে এগুলো। রাত্রে গগনে শীতাংশুর সহিত নিবিষ্ট চিত্তে ভাবের বিনিময় করতে থাকা ষোড়শী নিজের কানে কোমল কিছু অনুভব করতে খানিক চমকিত হয়।
পেছন ফিরে নিজের মস্তক উঁচিয়ে তাকায় রূপমানের পানে। সুঠাম দেহি পুরুষের অবসন্ন অবসাদী আননে সে নিত্যদিনের গাম্ভীর্যতার ছাপ। আপন কানে হাত দিতেই ছোঁয়া পেল কমল প্রসনের। হাতে নিতে নজরে এলো শুভ্র গোলাপখানা। ব্যালকনির কৃত্রিম বাতির আলোয় ও শীতাংশুর জাতিতে শুভ্র গোলাপের স্নিগ্ধতা বেড়েছে অজস্র গুণ। কথার অধর প্রসারিত হয়। মুহূর্তে সে তাকায় তার অর্ধাঙ্গের দিকে। প্রীতচিত্ত অত্যাশ্চর্য বদনে করে বসে বোকাশোকা প্রশ্ন। আমার জন্য রূপাবু? তোমার কানে যেহেতু গুজে দিয়েছি সেহেতু তোমার জন্যই। রূপমানের গম্ভীর কণ্ঠস্বর কৌতূহলের স্পৃহায় মেয়েটা পুনরায় প্রশ্ন ছুড়ে। মৃদু স্বরে শুধোই, হঠাৎ আমার জন্য কেন? রূপমান নিজের বাহুদরে আবদ্ধ করে নিল অর্ধাঙ্গিনীর কোমর। অর্ধাঙ্গের আকস্মিক কাজে আখিপত্র সময়ের তোয়াক্কা না করেই উঠানামা করে কন্যার। রূপমানের হাতের বাঁধন কঠিন, স্পর্শ সুশ্রী। জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সুন্দর উপসংহার টেনে অন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনার শুভকামনা স্বরূপ এই গোলাপ আমার কথাকলির জন্য। কথা নজর সরিয়ে নেয়। অর্ধাঙ্গের ওষ্ঠা ধরে উচ্চারিত আমার কথাগুলি শব্দ দুটো তার হৃস্পন্দন বাড়িয়েছে অনেকখানি। চঞ্চলা মন খঞ্জনের ন্যায় এদিক সেদিক নজর বোলায় মেয়েটা। রূপমান তা উপভোগ করে। মনে খুশির দোলা লাগলো নাকি ব্যক্তির বদনে তা স্পষ্টতা হয়। ষোড়শী কন্যাকে দেখে ঠিক তেমনই লাগছে। বদনে অন্যরকম এক ছায়া আজ তার। ফুলা ফুলা গণ্ডদেশ, খানিক লালচে আভা। রূপমানের নজর লক্ষ্য করে কথার শান্ত নিবিড় পরিবেশ পরিবর্তন করে প্রশ্ন করে, খেয়েছেন? ক্লান্ত লাগছে ভীষণ। দৌড়াদৌড়িতে ছিলাম আজ খুব, তাই তাড়াতাড়ি বাড়িতে ফেরা সম্ভব হয়নি। রূপমানের উক্তির প্রত্যুত্তরে ষোড়শী কন্যা পুনরায় তার নজর গ্রথিত করে সুঠামদেহী পুরুষের নজরে। মানুষটার রক্তিম নিভু নিভু চক্ষুজোড়া তন্দ্রাচ্ছন্ন বেশ। অতঃপর কথা তার হাতের শুভ্র স্নিগ্ধ গোলাপের পানে চেয়ে বলে উঠল, আমি কৈফিয়ত চাইনি তো, যান ঘুমিয়ে পড়ুন। ষোড়শীর কোমল স্বর শ্রবণগ্রন্থিতে প্রবেশ করতে রূপমান কন্যার চিবুক তুলে ধরে। ষোড়শী কন্যার সন্নিধানে পুনরায় দৃশ্যমান হয় রূপমানের গাম্ভীর্যপূর্ণ বদন। রূপমান তার শান্ত কণ্ঠে জবাবে বলে, কৈফিয়ত চাইতে হয় না, কেউ একজন অধীর আগ্রহে বসেছিল আজ আমার জন্য, তা আমার অজানা নয়, তাই আমার উচিত আমার প্রিয়তার নিকট সবকিছু স্পষ্টত করা। ষোড়শী কন্যা চেয়ে রয় রূপমানের পানে। আপন মনে আওড়ায় মেয়েটা, মাত্র কয়েক মাসে আপনিও তো আমার প্রিয়ত হয়ে উঠেছেন রূপবাবু। একদিন না হয় সাহস জুগিয়ে সবটা বলবো। হু হু করে অতিবাহিত হলো বেশ কয়েকটা দিন। প্রকৃতির নিয়মে সময়ের স্রোতে অনুপ্রবেশ ঘটেছে নববাংলা সনের। আজ বৈশাখের প্রথম দিন। উষাদময়ূখ দুটি অসাধনের মৌকা আজ মেলেনি কারণ দিবসের প্রথম প্রহরে অম্বরের ওই ছায়ারঙা জলীয় বাষ্পের টুকরোগুলো আড়াল করে রেখেছিল রবি মহাশয়কে। অতএব সে রবি মহাশয় জলজীবের কাউকে জানাতে পারল না যে সেও উদিতাবস্থায় আছে গগনের পূব কোণে। মারুতের প্রাবল্যে প্রকৃতি ধারণ করেছিল প্রলয়ঙ্কারী রূপ। সে কি প্রভঞ্জন, গগনে গর্জনে ধরিত্রী কম্পনের উপক্রম। কিন্তু সে প্রবল ঝড় স্থায়ী হলো না। দিবসের দ্বিতীয় প্রহরের মাঝামাঝি সময়ে আকাশের ছায়ারঙা মেঘপুঞ্জ সরে গিয়ে সূর্যমণিকে সাহায্য করলো যেন তিনিও একটু কিরণ ছড়িয়ে ধরাধামের সকলকে ধন্য করতে পারেন। একেবারে ঝকঝকে তকতকে শুভ্র অম্বর। কথা কলেজে ভর্তি হয়েছে মাত্র কিছুদিন হলো। মনের মতো পছন্দসই কলেজে পড়ার সুযোগ পেয়েছে সে। তার কলেজের অনুষ্ঠান ছিল যদিও আজ, তবে সে যায়নি। বিকেলের দিকে শিকদার বাড়ির কর্তৃ নির্দেশ দিয়েছেন তার দুই ছেলেকে বৌদির নিয়ে যেন বাহির থেকে ঘুরে আসে। গোটা দিবসের নিমিত্তে বাড়ি বন্দি ছিল সকলে। অফিস বন্ধ, বাড়িতে ভালো মন্দ খেয়েছে সবাই। বিশাখা শিকদারের নির্দেশের পর ও নবনীতা যেতে চায় না। অন্তঃসত্ত্বার খানিক উঁচু উদর নিয়ে মেয়েটা এখন কক্ষ থেকে বেরোতে চায় না লাজে। বিশাখা শিকদারও কাজ করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। পঞ্চম মাসের শুরুতে এখন। বেশ হৃষ্টপুষ্ট নবনীতা। এই সময় বিশ্রাম ছাড়া আর কোনো কাজ নেই মেয়ের। আগত্যা বিশাখা শিকদার ছোট ছেলেকে আর তার বউকেই বললেন যেন ঘুরে আসে তারা। কাছেই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। ষোড়শীকন্যা চেয়েছিল যেন চারুদের সহিত যায়, তথাপি মেয়েটা নাকচ করে। অসুস্থতার অজুহাত দেখিয়ে যায় না। নবদম্পতির মাঝে কাটা হতে চায় না সে। এই মনোভাব নিয়ে বাড়িতে থেকে যায়।
আরশির অভিমুখে দাঁড়িয়ে ঘন কৃষ্ণ ক্যাশের খোপায় শুভ্র দোলন চাপা গোজার প্রয়াস নিবিষ্ট চিত্তা ষোড়শী। মুখশ্রী জুড়ে দুনিয়ার সকল বিরক্তি। চারুর কাছ থেকে লাল পাড়ের সাদা শাড়িটা পরে নিয়েছে বেশভাবে। ছাদের ওই ছোট্ট দোলন চাপা বৃক্ষে ফুটা সদ্য নবফুল তুলে নিয়ে ভেবেছিল নিজেই গুজে নিতে পারবে, অথচ সে কুসুমই ঘটালো যত বিপত্তি। রূপমান ব্যালকনিতে ফোনে ব্যস্ত, বাড়ি বন্দি হলেই বাকি তার কাজে অন্ত নেই। ষোড়শীকন্যা ফুল ছুটে দিল ড্রেসিং টেবিলে, অবজ্ঞা অবহেলায় পড়ে রইল ফুলজোড়া। হাতে পরে নিল স্বর্ণবালা ও সাথে কিছু চিকন চুড়ি। কণ্ঠদেশ আবৃত করল এক সুন্দর চাকচিক্য হারে, তবে সাধারণ। কানে স্বর্ণের দুল, আঙ্গুলি আংটি। বাঙালি নববধূ স্বর্ণালঙ্কারে নিজেকে আচ্ছাদিত না করলে কি হয়? সাথে যুক্ত আছে শাশুড়ি মায়ের আদেশ, বউ যেন সুন্দরভাবে সাজায়। প্রথমবারের মতো অর্ধাঙ্গের সহিত কোথাও ঘুরতে বেড়াচ্ছে সে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।